আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকেনের সাধারণ ধর্ম। তো অ্যালকেনের সাধারণ ধর্মের মধ্যে দুটো ধর্ম আমরা দেখব, ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম। ঠিক আছে, তো প্রথমেই আমরা আসছি ভৌত ধর্ম। ভৌত ধর্মগুলো কি কি দেখায় বা কী রূপ, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি। তো প্রথমেই দেখো যে কার্বন সংখ্যা, এই অ্যালকেনগুলোর ক্ষেত্রে কার্বন সংখ্যার বৃদ্ধি যত পাবে, অর্থাৎ কার্বন সংখ্যা বা সরল শৃঙ্খল বা পার্শ্ব শৃঙ্খল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু এই যে অ্যালকেনগুলোর ভৌত যে একটা অবস্থা, সেটা গ্যাসীয় অবস্থা হতে পারে বা তরল অবস্থা হতে পারে বা কঠিন অবস্থা হতে পারে, এই অবস্থাগুলোর পরিবর্তন ঘটবে। যখন সাধারণত মানের জেনারেলি যেটা আমরা জেনে থাকি যে অ্যালকেনগুলোর যদি কার্বন সংখ্যার পরিমাণ যদি কম থাকে, সে কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকতে চায়। যখন কার্বন সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন কিন্তু সে তোমার হচ্ছে তরলে পরিণত হয়। ঠিক আছে, তরল রূপে অবস্থান করতে চায় বা লিকুইড হিসেবে অবস্থান করতে চায়। তারপর যদি কার্বন সংখ্যা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন কিন্তু তা সলিড বা কঠিন রূপে অবস্থান করে, কিন্তু সলিড রূপে অবস্থান করে। অর্থাৎ তাহলে আমরা কি জানতে পারলাম, যে কার্বন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃদ্ধির সাথে সাথে ভৌত অবস্থার পরিবর্তন ঘটে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম পয়েন্ট যেটা আমাদের জানা দরকার ছিল। তারপর দ্বিতীয় পয়েন্টে চলে আসবো আমরা, দ্রাব্যতা। দ্রাব্যতা বলতে দেখো, কোনো একটা সলভেন্টে বা দ্রাবকে যদি আমরা অ্যালকেনকে যোগ করি, তাহলে অ্যালকেন যদি ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় বা দ্রবীভূত হওয়ার যে প্রবণতা, তাকেই কিন্তু আমরা দ্রাব্যতা বলবো। অর্থাৎ কতটা পরিমাণ অ্যালকেন ওই দ্রাবকে দ্রবীভূত হয়েছে। ঠিক আছে, তো দ্রাবকের সাথে যদি আমরা অ্যালকেন যোগ করি, তার যে দ্রবীভূত হওয়ার মাত্রা, সেই মাত্রাটাই হচ্ছে তার দ্রাব্যতা। এবারে দেখো, দ্রাবক দুই প্রকার হতে পারে। এক হচ্ছে ধ্রুবীয় দ্রাবক, আর দ্বিতীয়ত হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। এই দুই প্রকার দ্রাবকের মধ্যে কিন্তু অ্যালকেনের দ্রাব্যতা দুই প্রকার হয়, মানে ডিফারেন্ট হবে। বোঝা গেল? ধ্রুবীয় দ্রাবক বলতে যদি সাধারণ মানের আমরা জলের কথা বলি, সেটা কিন্তু ধ্রুবীয় দ্রাবক। ওকে, আর যদি আমরা ধরে নিলাম অধ্রুবীয় দ্রাবক, সেটা হচ্ছে বেনজিন যদি নিতে পারি, বেনজিন, বা আমরা যদি ক্লোরোফর্ম নিই বা ইথার নিই, এইগুলো হয়ে যাবে অধ্রুবীয় দ্রাবক। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কি ঘটবে? অ্যালকেন কিন্তু জলে কিন্তু অদ্রাব্য, অ্যালকেন জলে অদ্রাব্য হবে। জলের মধ্যে কিন্তু অ্যালকেন অদ্রাব্য, কিন্তু অধ্রুবীয় দ্রাবকের মধ্যে কিন্তু অ্যালকেন দ্রাব্য হয়। এর কারণটা কি? এর কারণ হলো, আমরা যে অ্যালকেনের কথা বলছি, অ্যালকেনের মধ্যে, অ্যালকেনের যে কোনো একটা সরল অ্যালকেন আমরা যদি ধরে নিই, ধরলাম আমরা ইথেন ধরে নিলাম। ঠিক আছে, এই ইথেনের মধ্যে দেখো কার্বন হাইড্রোজেন দ্বারা সম্পৃক্ত হয়ে একটা কিন্তু যৌগ উৎপন্ন হয়েছে। এখানে কোনো রকমের অসম্পৃক্ততা নেই, পৃক্ততা থাকে না বা নেই। আর কি, এদের মধ্যে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না, অর্থাৎ লোন পেয়ার অনুপস্থিত। বা এদের মধ্যে কোনো প্রকার অষ্টকের যে চাহিদা, অষ্টক পূরণের যে চাহিদা, সেই অষ্টক পূরণের চাহিদাও কিন্তু থাকে না, অর্থাৎ অক্টেট
ফিল আপ টেন্ডেন্সি নেই। ফলে এদের মধ্যে এই রকম শর্তগুলো যদি না থাকে, তাহলে এদের মধ্যে সম্পৃক্ততা যদি বজায় থাকে, তাহলে তা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না। ধ্রুবীয় দ্রাবকে তারাই দ্রবীভূত হবে যাদের মধ্যে অসম্পৃক্ততা থাকবে আর যাদের মধ্যে উপস্থিত থাকবে লোন পেয়ার বা কোনো নেগেটিভ বা পজিটিভ চার্জের উপস্থিতি যদি থাকে, তাহলেই কিন্তু ধ্রুবীয় দ্রাবকে সেটা দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, জেনারেলভাবে যেটা আমরা বলতে পারি। কিন্তু এই যে অ্যালকেনের মধ্যে কিন্তু আমরা দেখছি কোনো রকমের চাহিদা নেই, অসম্পৃক্ততা আছে, লোন পেয়ার উপস্থিত নেই বা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ কোনো রকম উপস্থিত নেই, বা অক্টেট ফিলাপের কোনো চাহিদা সেটাও নেই। ফলে এরা কিন্তু এই যে অ্যালকেনগুলো কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এই হচ্ছে অ্যালকেনের দ্রাব্যতা। পূর্ণাঙ্ক আর গলনাঙ্ক যদি দেখতে চাই, তাহলে দেখব আমরা অ্যালকেনকে তো মূলত দুটো ভাগে আমরা ভাগ করি। এক হচ্ছে কি পার্শ্ব শাখাযুক্ত অ্যালকেন, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সরল অ্যালকেন। সরল অ্যালকেন বলতে দীর্ঘ শৃঙ্খলযুক্ত, অর্থাৎ এদের মধ্যে সরল রৈখিক একটা শৃঙ্খল বর্তমান থাকবে, কোনো পার্শ্ব শৃঙ্খল থাকবে না, সেই অ্যালকেনগুলোকে সরল অ্যালকেন বলি। এবারে দেখো এদের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক এটা কিন্তু পার্শ্ব শৃঙ্খলের ওপর একটা নির্ভরশীলতার ব্যাপার থেকে যায়। মাত্র পার্শ্ব শাখাযুক্ত অ্যালকেনকে নিই, সেই ক্ষেত্রে তার যে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট যদি আমরা দেখি তোমার যন্ত্রের সাহায্যে, তাহলে আমরা দেখব যে পার্শ্ব শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টটা কিন্তু কম হয়। সেই দিক থেকে সরল অ্যালকেনের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট এই যে মান, তার মানটা কিন্তু অনেকটাই বেশি হয়। এর মূল কারণটা কি, সেই কারণটাই কিন্তু আমাদের জানতে হবে। মূল কারণটাই একটাই, দেখো যখন আমরা অ্যালকেনকে ভাগ করব দুটো অংশে, সরল অ্যালকেন আর পার্শ্ব শাখাযুক্ত অ্যালকেন, তো পার্শ্ব শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে তাদের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সরল অ্যালকেনের তুলনায় কিন্তু অনেকটা পরিমাণ কি হবে, কম হবে। পার্শ্ব শৃঙ্খলযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে পৃষ্ঠতলের পরিমাণ, যে তলের পরিমাণ কম হয়, ঠিক আছে। কিন্তু সরল অ্যালকেনের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা তলের পরিমাণ, এটা কিন্তু অনেক বেশি হয়, ঠিক আছে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্কটা কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বাড়ে, সেই ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে একটা অ্যালকেন অণু আরেকটা অ্যালকেন অণুর সাথে পরস্পর যে ভ্যান ডার ওয়াল ফোর্সের দ্বারা বেশি কার্য হয়, ঠিক আছে। ভ্যান ডার ওয়াল ফোর্স যদি বেশি কার্য হয়, সেই ক্ষেত্রে একাধিক অণু পরস্পর যুক্ত হয়ে একটা সংগুণিতক অবস্থায় অবস্থান করতে পারে। তার জন্যই কিন্তু সরল শৃঙ্খলের ক্ষেত্রে দেখবে তোমরা মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট অনেকটাই বেশি হবে। কিন্তু বিপরীত পক্ষে পার্শ্ব শাখা শৃঙ্খলযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে এই যে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স তো উইক হয়, দুর্বল প্রকৃতির, কম কার্য হয়। ফলে কম কার্য হওয়ার জন্য এরা একাধিক অণু পরস্পর সংগুণিতক অবস্থায় অবস্থান করতে পারে না, যার জন্য পার্শ্ব শাখা শৃঙ্খলযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের মানটা কিন্তু কম হয়ে যায়।
কিন্তু সরল শৃঙ্খলের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্স বেশি হওয়ার জন্য তারা সংগুণিতক আকারে অবস্থান করে, যার জন্য এদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট অনেকটা হাই হয়। যেমন শাখা শৃঙ্খলযুক্ত অ্যালকেন যদি আমরা একটা দেখি, এটা হচ্ছে শাখা শৃঙ্খলযুক্ত অ্যালকেন। তারই একটা গঠনগত আইসোমার যদি আমরা দেখি বিউটেন, এটা হচ্ছে তোমার সরল শৃঙ্খলযুক্ত। তো এই সরল শৃঙ্খলের জন্য এর পৃষ্ঠের ক্ষেত্রফল অনেক বেশি হয়, ফলে এদের ভ্যান ডার ওয়াল ফোর্সটা অনেকটাই বেশি হয়, এরা সংগঠিত আকারে অবস্থান করে। কিন্তু পার্শ্ব শাখা শৃঙ্খলযুক্ত এর ক্ষেত্রে কিন্তু তা অবস্থান করতে পারে না। এটাই হচ্ছে তোমাদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে যে তুলনামূলক আলোচনা, সেটাই। ওকে, এরপর তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, যেটা তোমরা এই যে বিষয়টা আলোচনা করলাম এই বিষয়ের ওপরই নির্ভর করে কিন্তু ব্যাখ্যা করতে হবে। সেটা কি, যে এন পেন্টেনের স্ফুটনাঙ্ক নিউ পেন্টেনের থেকে অনেক বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো। রাসায়নিক ধর্ম, অ্যালকেনের রাসায়নিক ধর্মেও বলার আগে তোমাদের কাছে একটা কোশ্চেন আমি দিচ্ছি, দেখো। সাধারণ অবস্থায় অ্যালকেন নিষ্ক্রিয় হয় কেন? এর কারণটা কি? এর কারণটা তোমরা নিজেরাও পারবে। দেখো, যে কোনো একটা যৌগের যখন সক্রিয়তা আমরা বিচার করি তার কতগুলো শর্ত হয়। তাহলে সক্রিয়তার শর্তগুলো কি কি? 1 নম্বর শর্তটা কি? যে ধ্রুবীয় বন্ধনের উপস্থিত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, দেখো, এক বা একাধিক নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের উপস্থিতি থাকতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে, দেখো, অসম্পূর্ণ অষ্টক বিশিষ্ট কোনো পরমাণুর উপস্থিতি যদি থাকে। তাহলে আমরা 3টা পয়েন্টে কি জানলাম, যে সক্রিয়তার শর্তগুলো কি কি? ধ্রুবীয় বন্ধনের উপস্থিত থাকতে হবে। 2 হচ্ছে এক বা একাধিক নিষ্ক্রিয় যে ইলেকট্রন জোড়ের উপস্থিতি সেটা কিন্তু থাকতে হবে। আর কি, অসম্পূর্ণ অষ্টক বিশিষ্ট কোনো পরমাণুর উপস্থিতি কিন্তু বর্তমান থাকতে হবে, নাহলে কিন্তু সেই যে মলিকুলটা কিন্তু সক্রিয়তা দেখাবে না। তো অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু এই 3টে শর্তের কোনো শর্তই কিন্তু পূরণ করে না, যার জন্য সাধারণ অবস্থায় অ্যালকেন কিন্তু নিষ্ক্রিয় হয়। তোমরা পারবে তাহলে এটা? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে অ্যালকেনের প্রথমে আমরা জারণ সম্পর্কে জানব। দেখো, অ্যালকেনকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে জারণ ঘটাই, সেই ক্ষেত্রে কিন্তু দহন ঘটবে এবং কার্বন ডাইঅক্সাইড আর জল এবং প্রচুর পরিমাণে তাপের উদ্ভব ঘটে। তো অ্যালকেন হিসেবে, সরল অ্যালকেন হিসেবে আমরা মিথেন নিলাম। সেই মিথেনকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা জারণ ঘটাই, তাহলে আমরা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, কিছু পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন হয়, আর হচ্ছে শক্তি বা তাপের উদ্ভব ঘটে। এই হচ্ছে অ্যালকেনের জারণ ঘটালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে। এবারে এই যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে অ্যালকেনের যে জারণ, এর স্বাভাবিক যদি আমরা ব্যবহারিক প্রয়োগে দেখি, যেমন এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে, এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কি থাকে? এন বিউটেন উপাদান হিসেবে আর কি, এন বিউটেন, প্রোপেন, তাছাড়াও আইসোপ্রোপেন, এই সমস্ত উপাদানগুলো কিন্তু মেশানো থাকে। তার সাথে সাথে তোমাদের বলে রাখি, অ্যালকেনের কোনো রকমের কিন্তু গন্ধ থাকে না। তার জন্য এলপিজি গ্যাসের মধ্যে অল্প পরিমাণ বা সামান্য পরিমাণ মিথাইল মারকেপটান যুক্ত করে দেওয়া থাকে। কারণ মিথাইল যে মারকেপটান একটা গন্ধযুক্ত, যাতে করে এলপিজি গ্যাসের যদি লিক ঘটে তাহলে সেটা সহজে আমরা ডিটেক্ট বা শনাক্তকরণ করতে পারি যে এলপিজি গ্যাস লিক হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত জারণ ব্যবস্থা। যদি নিয়ন্ত্রিত রূপে যদি জারণ ঘটায়, নিয়ন্ত্রিত রূপে জারণ ঘটালে, অর্থাৎ পরিমাণ মতো, পর্যাপ্ত নয় কিন্তু, এখানে পরিমাণ মতো অক্সিজেনের উপস্থিতিতে এবং কপার অনুঘটকের প্রেজেন্সে
যদি আমরা 300 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 1100 ATM চাপে যদি নিয়ন্ত্রিত জারণ ঘটাই অ্যালকেনের, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিথেন থেকে মিথানল পাই। ঠিক আছে, তাছাড়াও যদি আমরা টারসিয়ারি অ্যালকেনকে যদি আমরা KMnO4 দ্বারা অক্সিডেশন ঘটাই বা জারণ ঘটাই নিয়ন্ত্রিতভাবে, তাহলে কিন্তু টারসিয়ারি অ্যালকোহল উৎপন্ন হয়। এই ছিল আমাদের অ্যালকেনের জারণ বিক্রিয়া। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা দেখব। তো প্রথমে যে প্রতিস্থাপন বিক্রিয়া দেখব, এইখানে হ্যালোজিনেশন বা হ্যালোজেনের প্রতিস্থাপন। যদি আমরা হ্যালোজিনেশন দেখি, দেখবে মিথেনে যদি আমরা ক্লোরিন আর হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোক যেটাকে আমরা লিখব HNu। ওকে, তো বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের যদি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাই, এখানে কিন্তু একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত হয়। তো এই প্রসেসটা কিন্তু এই তোমার একটা হাইড্রোজেন পরমাণুর জায়গায় একটা ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত হয়ে স্থির থাকে না, এটা পরপর ধাপে ধাপে ঘটতে শুরু করে এবং প্রত্যেক ধাপেই কিন্তু এক অণু HCl নির্গত হয়। ঠিক আছে, তো এই যে প্রসেসটা ঘটছে, এই প্রসেসটা কিন্তু ফ্রি রেডিকেল পাথওয়েতে ঘটবে, ফ্রি রেডিকেল পাথওয়েতে। ওকে, যেটাকে মুক্তমূলক মেকানিজমের দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। পুনরায় যদি আবার ক্লোরিন আর HCl বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতি যদি ঘটাই, সেই ক্ষেত্রেও দেখব আমরা আবার একটা HCl অণু কী হবে, অপসারিত হয় আর উৎপন্ন হবে ক্লোরোফর্ম। তারপর যদি আবার বিক্রিয়া ঘটাই, একই রকমভাবে HCl এক অণু বেরিয়ে যাবে আর হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে মিথেনের যদি আমরা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে প্রতিস্থাপন বিক্রিয়া বা হ্যালোজিনেশন ঘটাই, তাহলে কিন্তু আমরা অন্তিম প্রোডাক্ট হিসেবে কার্বন টেট্রা ক্লোরাইডটা পেয়ে থাকি। এই প্রসেসটা টোটালটাই হয়ে থাকবে ফ্রি রেডিক্যাল মেকানিজমে, অর্থাৎ মুক্তমূলকের প্রসেসে, মুক্তমূলক পদ্ধতিতে। ঠিক আছে, তো মুক্তমূলক পদ্ধতিতে কি হয়, এই যে ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিনের যে অণু আছে, এখানে যদি সূর্যালোক বা বিক্ষিপ্ত সূর্যালোক দিই, তাহলে এরা কি করবে, রেডিকেল ফর্মেশন করবে। অর্থাৎ এই যে কোভ্যালেন্ট বন্ডটা রয়েছে, তার যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড় ভেঙে গিয়ে একটা একটা করে ইলেকট্রন নিয়ে দুটো ক্লোরিনের ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। ঠিক আছে, তার পরবর্তীকালে একটা হচ্ছে তোমার এই যে মিথেনের এই অংশে আবার হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে নেবে, কার্বন একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে এসে কী করবে, কার্বনের একটা রেডিকেল উৎপন্ন হবে আর হাইড্রোজেনের একটা রেডিকেল উৎপন্ন হবে। পরবর্তীকালে এই যে রেডিকেল, সেই রেডিকেলে একটা ক্লোরিন রেডিকেল যুক্ত হয়ে গিয়ে CH3Cl উৎপন্ন করে, আর আরেকটা হচ্ছে Cl রেডিকেল H রেডিকেলের সঙ্গে যুক্ত হয়ে HCl উৎপন্ন করে। এই জন্য প্রত্যেক ধাপেই কিন্তু এক অণু HCl উৎপন্ন হচ্ছে। এইভাবে কিন্তু ধাপে ধাপে প্রসেসটা চলতে থাকবে এবং শেষ পর্যন্ত আমরা মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড পাই। এটাই হচ্ছে আমাদের হ্যালোজিনেশন প্রক্রিয়া। তো এই হ্যালোজিনেশন যে প্রক্রিয়াতে হ্যালোজেনের সক্রিয়তার যদি আমরা ক্রম দেখি, তাহলে সেই হ্যালোজেনের সক্রিয়তা ক্রমটা কি হবে, হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, অর্থাৎ কোন হ্যালোজেন বেশি সহজেই দ্রুততার সাথে হ্যালোজিনেশন ঘটাবে তার একটা ক্রম।
তো এখানে ফ্লোরিন তার তড়িৎ-ঋণাত্মকতা অনেক বেশি, ঠিক আছে, আর সাইজটা খুবই ছোট। ফলে ফ্লোরিনের এখানে হ্যালোজিনেশন করার প্রবণতা সব থেকে বেশি হয়, তারপর কিন্তু ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। এবার যদি হাইড্রোজেনের সক্রিয়তা দেখি, তাহলে যে আমরা অ্যালকেনগুলো ব্যবহার করছি, সেই অ্যালকেনের হাইড্রোজেনের যদি সক্রিয়তা দেখি, সক্রিয়তা তার ক্রমটা কেমন হবে? তার ক্রমটা দেখবে 3 ডিগ্রি হাইড্রোজেন যেখানে থাকবে তার কিন্তু রেডিকেল ফর্মেশনের প্রবণতা অনেক বেশি 2 ডিগ্রি হাইড্রোজেনের থেকে, তারপর হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। অর্থাৎ আমরা এটাকে এভাবেও বলতে পারি যে কার্বনের সঙ্গে যুক্ত আছে হাইড্রোজেনটি, সেই কার্বন যদি 3 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে হাইড্রোজেনটা সহজেই কিন্তু হ্যালোজিনেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তারপর 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, তারপর 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন। তো এইভাবেই কিন্তু ক্রমটা হয়। দ্বিতীয় যে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা দেখব, নাইট্রেশন, অর্থাৎ নাইট্রো গ্রুপের প্রতিস্থাপন। এখানে নাইট্রো গ্রুপের প্রতিস্থাপন ঘটানোর জন্য আমরা উচ্চ উষ্ণতা ব্যবহার করব, উচ্চ উষ্ণতার ব্যবহার করব, যেখানে উচ্চ উষ্ণতাটা হয়ে যাবে 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এবং এখানে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিডের বাষ্পকে ব্যবহার করব। এখানে তরল নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব না, নাইট্রিক অ্যাসিড ভেপার বা বাষ্পকে আমরা ব্যবহার করব। যেমন মিথেনে যদি আমরা নাইট্রেশন ঘটাতে চাই, তাহলে নাইট্রিক অ্যাসিডের ভেপার বা বাষ্প যদি নিই, তাকে যদি আমরা উচ্চ উষ্ণতা 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমরা মিথাইল নাইট্রেট উৎপন্ন করতে পারি আর জল উৎপন্ন হবে। তো মুখ্য প্রোডাক্ট এখানে হচ্ছে মিথাইল নাইট্রেট। যদি আমরা প্রোপেন নিয়ে নিই, উদাহরণস্বরূপ যদি দেখাতে চাই বড় শৃঙ্খলযুক্ত, সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা ঘটবে এবং নাইট্রিক অ্যাসিডকে বাষ্প হিসেবেই নিতে হবে আর উষ্ণতা 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। ফলে আমরা পাবো নাইট্রো গ্রুপ প্রতিস্থাপন প্রোপেনের ক্ষেত্রে, আর হচ্ছে জল উৎপন্ন হবে। তো এই ছিল আমাদের নাইট্রেশন প্রসেস। এরপরে যে প্রতিস্থাপনটা দেখব, সালফোনেশন, অর্থাৎ এখানে SO3H এই যে গ্রুপ, সেই গ্রুপের প্রতিস্থাপন ঘটবে, সালফোনিল গ্রুপের প্রতিস্থাপন। তো মিথেন, তাতে আমরা এখানে কিন্তু আমাদের H2SO4 ব্যবহার করলে হয় না, এখানে ধ্রুমায়মান H2SO4 ব্যবহার করতে হয়, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ওলিয়াম। ধ্রুমায়মান H2SO4, শুধু H2SO4 নয়, লিকুইড। ওকে, তারপর একই রকম নাইট্রেশনের মতো 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বিক্রিয়া ঘটায়, সালফাইল মূলক কিন্তু প্রতিস্থাপিত হয় আর জল উৎপন্ন হবে। ওকে, এরপর আমরা দেখব আইসোমারাইজেশনটা কিভাবে ঘটবে। যদি আমরা এন বিউটেনকে ধরে নিই, এই এন বিউটেনকে যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর কনসেন্ট্রেট বা গাঢ় যেটাকে বলবো কনসেন্ট্রেট HCl সহযোগে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এন বিউটেন থেকে আইসো বিউটেন তৈরি করতে পারি, অর্থাৎ আইসোমারাইজেশন ঘটে, আইসো বিউটেন উৎপন্ন হয়।
এখানে কিন্তু আইসোমারাইজেশন ঘটাতে পারছি আমরা, ঠিক আছে। যেটা সরল শৃঙ্খলযুক্ত অ্যালকেন ছিল সেটাকে আমরা শাখা শৃঙ্খলযুক্ত অ্যালকেনে পরিণত করতে পারছি, ঠিক আছে। এখানে অনুঘটক যেটা ব্যবহার করছি আমরা, অনুঘটক, সেই অনুঘটকগুলো কি কি দেখো, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর তার সাথে কনসেন্ট্রেট HCl, বা আমরা এখানে ক্লোরাইড বাদ দিয়ে অনার্দ্র অ্যালুমিনিয়াম ব্রোমাইডও ব্যবহার করতে পারি, আর কনসেন্ট্রেট তখন হয়ে যাবে HBr। ওকে, এগুলো অনুঘটক হিসেবে ব্যবহার করতে পারি। তো আইসোমারাইজেশন, এই যে রিঅ্যাকশনটা ঘটছে, এই বিক্রিয়ার ইউটিলিটিটা কি? এর ইউটিলিটি হলো সরল শৃঙ্খল অ্যালকেন থেকে পার্শ্ব শাখাযুক্ত বা শৃঙ্খল ঘটিত অ্যালকেন উৎপন্ন হয়, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা যদি উদাহরণ দেখি, ব্যবহারিক প্রয়োগ বা অ্যাপ্লিকেশন যদি দেখি, তাহলে উচ্চমানের যদি আমরা গ্যাসোলিন তৈরি করতে বা প্রস্তুত করতে উচ্চমানের গ্যাসোলিন প্রস্তুত করতে ব্যবহার করা হয়, অর্থাৎ এই পদ্ধতিকে আমরা অবলম্বন করে করতে পারি। এর পরবর্তী যে বিক্রিয়া, ডিহাইড্রোজেনেশন, অর্থাৎ ডিহাইড্রোজেনেশন ঘটানো, অর্থাৎ হাইড্রোজেনকে আমরা বের করে দেব, সেটাকেই বলবো ডিহাইড্রোজেনেশন, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাওয়া, এটাকে আমরা ডিহাইড্রোজেনেশন বলি। তো হাইড্রোজেনেশনের মাধ্যমে কিন্তু অ্যারোমেটাইজেশন ঘটাতে পারি আমরা। তো অ্যালকেনকে যদি নিয়ে আমরা অ্যালকেন নিলাম, সেই অ্যালকেনকে যদি আমরা ক্রোমিয়াম বা মলিবডেনিয়াম বা অ্যালুমিনিয়াম এর অক্সাইড ব্যবহার করি, যদি ব্যবহার করি এবং উচ্চ উষ্ণতা উপস্থিতিতে বিক্রিয়াটা যদি ঘটাই, উচ্চ উষ্ণতাটা কত হবে? 500 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে যদি উষ্ণতায় রেখে বিক্রিয়া যদি আমরা ঘটাই, তাহলে অ্যালকেন থেকে কিন্তু আমরা অসম্পৃক্ত অ্যালকিন পাই, অর্থাৎ আমরা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন পাবো, আর হাইড্রোজেন গ্যাস নির্গত হয়ে যাবে। তো এইখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস হিসেবে অপসারিত হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। যেমন আমরা হেক্সেন নিয়ে নিচ্ছি, এন হেক্সেন, একটা সরল শৃঙ্খলযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাতে আমরা প্লাটিনাম বা প্যালাডিয়াম তোমার তড়িৎদ্বারের উপস্থিতিতে বা অনুঘটকের উপস্থিতিতে বা নিকেল অনুঘটকের উপস্থিতিতে, সেটা প্লাটিনাম হতে পারে, প্যালাডিয়াম হতে পারে বা নিকেল হতে পারে, যে কোনো একটা অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা উচ্চ উষ্ণতা প্রয়োগ করি, তাহলে কিন্তু এখানে দেখবে এন হেক্সেন থেকে আমরা অ্যারোমেটাইজেশন ঘটিয়ে আমরা বেনজিন পেয়ে যাই, আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যদি তোমাদের মনে হয় যে না আমরা অ্যালকিন উৎপন্ন করব, তাহলে আমরা ইথেন থেকে আমরা কিন্তু এক স্টেপেই অসম্পৃক্ত অ্যালকিন উৎপন্ন করতে পারি এই ডিহাইড্রোজেনেশন ঘটিয়ে। সেই ক্ষেত্রে ক্রোমিয়ামের অক্সাইড আর অ্যালুমিনিয়ামের অক্সাইডের একটা মিশ্রণ নেব, তাকে 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা হিট করি, তাহলে কিন্তু আমরা ইথেন থেকে ইথিলিন পাই,
ঠিক আছে, এটা হয়ে যায় সম্পৃক্ত, কিন্তু ইথিলিন হচ্ছে অসম্পৃক্ত, কারণ ডবল বন্ড আছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ডিহাইড্রোজেনেশন থেকে অ্যারোমেটাইজেশনও ঘটাতে পারি, আবার সরল অ্যালকিন উৎপন্ন করতে পারি। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা কি থাকবে, যে ইথেন থেকে ইথিলিন কিভাবে রূপান্তর করবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রোপেন থেকে 1-প্রোপিন কিভাবে রূপান্তর করবে। 3 নাম্বার CH3 CH2 CH3, ঠিক আছে, হেপটেন থেকে, এটা হচ্ছে N, হেপটেন থেকে কিভাবে তোমরা টলুইন প্রস্তুত করবে। এই 3টে তোমাদের হোমওয়ার্ক দিলাম, আর আগের একটা হোমওয়ার্ক আছে, টোটাল 4টা হোমওয়ার্ক তোমরা নিজেরা একটু করে নেবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হয়। ওকে, থ্যাংক ইউ।